সন্ধ্যার সময় আরেম সাহেব নিজের ক্লিনিক বন্ধ করে গরুর হাটের দিকে হাঁটা ধরেছে। তার কারণ তার ছেলে জাংকুক তাকে এদিকটাতে আসতে বলেছে, কিন্তু কেন সেটা সে বুঝতে পারেনি। কারণ তাদের তো গরু অলরেডি কিনা হয়েই গেছে কোরবানির ঈদের জন্য। তাহলে এখন তার ছেলে হাটে কি করছে? তারপরও আরেম সাহেব তার ক্লিনিক বন্ধ করে হাঁটতে হাঁটতে সেদিকে এগোয়। আরেম ভিতরে ঢোকার আগেই দেখতে পায় যে জাংকুক দা ছুরি শান দেওয়ার জন্য কামারের দোকানে দাঁড়িয়ে আছে। কামারি তার দা ছুরি ধার দিয়ে জাংকুকের কাছে এগিয়ে দেয়। জাংকুক বিল পরিশোধ করে একটু মৃদু হেসে মাথা ঘুরিয়ে আরিম সাহেবকে দেখে বলে, বাবা তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম যে আমিই যাব তোমার ক্লিনিকে। আমি তাড়াতাড়ি ক্লিনিক বন্ধ করে দিয়েছি, তাই ভাবলাম তুমি যেহেতু এদিকটাতে আছো আর আমাকে আসতে বলেছো, তাই আমি আগে চলে আসি। হ্যাঁ আমি আসতে বলেছি, তার কারণ আমি মনে করেছি যে আমার বোধহয় দেরি হবে। এখন দেখি আমার কাজটা তাড়াতাড়ি হয়ে গেছে। যাই হোক, তোমার ক্লিনিক আজকে কেমন চললো? মোটামুটি। ভালো। তা জাঙ্কুক বাবা, আজকে সারাদিন তুমি কি করেছো? কারণ আজকে তো তুমি ক্লিনিকে বসোনি। কি আর করবো বলো, এই ঈদের সময় কি আর ক্লিনিকে বসে কাজ করতে মনে চায়? তাই আজকে সারাদিন আমি পুরো পাড়া ঘুরে ঘুরে গরু দেখেছি। সত্যি জাঙ্কুক, তুমি আর বাচ্চা আছো, তুমি এখন বড় হয়েছো আর তুমি সারা পাড়া ঘুরে ঘুরে সারাদিন শুধু গরু দেখেছো? না না, আমার বয়স 27 হলেও আমি মন থেকে এখনো বাচ্চাই। আর কে বলেছে আমি সারাদিন গরু দেখেছি? আমি সকাল থেকে 11টা পর্যন্ত আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিয়েছি, তারপরে কিছুটা সময় গরু দেখেছি, বাসায় গিয়ে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আবার বিকালবেলা তোমার গুণধর মেয়েকে নিয়ে বের হতে হয়েছে আমার, কারণ তার নাকি এখনো কেনাকাটি বাকি ছিল। সে কি, আমি না ওকে টাকা দিয়েছি মার্কেট করার জন্য, তারপরে তো ও আবার তোমার মার সাথেও গেছিল শপিং এ, তাহলে আবার তোমার কাছে? বাবা তুমি তো জানোই ও কেমন। তোমাদের দুজনের কাছ থেকে মার্কেট পেলেও ওর আলাদা করে আমার কাছ থেকে মার্কেট নিতেই হবে, তাই আর কি আমাকে টেনে হিঁচড়ে শপিং এ নিয়ে গেছে। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছিলাম যে ও প্রত্যেক ঈদে আমাদের কাছ থেকে মার্কেট নেওয়ার পরেও তোমার কাছ থেকে আলাদা করে শপিং এর জন্য টাকা নিয়ে নেয়, আর তা না হলে তোমাকে নিয়ে মার্কেটে যায়। এই বলে আরেম সাহেব হাসে। তারপর তারা বাপ ছেলে টুকিটাকি কথা বলতে বলতে বাড়ির দিকে হাঁটা ধরে। বাড়ির সামনে এসে তারা তো হাঁ করে তাকিয়ে আছে। 3 সেট বিশিষ্ট একটা দালান বাড়ি, তার পাশেই আরেকটা বাড়ি আছে। দুটো বাড়ি দেখতে একই রকম, কিন্তু দুটো বাড়ির নাম আলাদা। একটা হচ্ছে জীবন ভবন আর একটা হচ্ছে কিম ভবন। জীবন ভবনের সামনে এসে তারা হাঁ করে তাকিয়ে আছে, তার কারণ দুটো মেয়ে একে অপরকে ধরে টানাটানি করছে। কেউ বলছে আমি আগে যাব, তো কেউ বলছে আমি আগে যাব। এ দেখে জাংকুকের মেজাজটা বিগড়ে যায়। জাংকুক এক রাম ধমক দিয়ে বলে, তাই তোদের সমস্যা কি? তোরা কি এখনো ছোট আছিস? তোরা এভাবে একে অপরকে টানাটানি করছিস কেন? আর এভাবে ছোটাছুটি করছিস কেন? জাংকুকের এমন ধমক খেয়ে মেয়ে দুটো চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে যায়। তা দেখে জাংকুকের বাবা আরেম হাসে। আরে জাঙ্কুক বাবা, ওদেরকে ধমকে এভাবে ভয় দেখাচ্ছ কেন? আগে জিজ্ঞেস তো করো কি হয়েছে। বাড়ি থেকে মধ্যবয়সী এক মহিলা বেরোতে বেরোতে বলে, কি আর হবে, এই দুই বিচ্ছু মেহেদি লাগানোর জন্য পাশের বাড়িতে যাবে, কিন্তু একে অপরকে টেনে ধরে আছে যে যে আগে যাবে সেই আগে মেহেদি লাগাতে পারবে, আর এই নিয়ে তাদের এই যুদ্ধ। একথা শুনে জাংকুকের ঠোঁট একটু প্রসারিত হয়। জাংকুক তার ছোট বোনের দিকে তাকিয়ে বলে, জিমিন, পাশের বাড়ি বলতে কি তুই কিম বাড়িতে যাচ্ছিস নাকি অন্য কোথাও? আমি অন্য কোথাও যাবো কেন, পাশেই তো যাচ্ছি ওইটা আপুর হাতে মেহেদি করতে। কিন্তু এলিসাটা তো আমাকে এগোতেই দিচ্ছে না। আমি তোকে এগোতে দিব কেন? কারণ আমি আগে তে আপুর কাছ থেকে মেহেদি লাগাবো। এই তোরা দুইটা থাম, আগে বল গরুকে পানি আর ঘাস দিয়েছিস? জাংকুকের এমন কথায় ওরা বোকা বোকা দৃষ্টিতে জাংকুকের দিকে চায়। জাংকুক মৃদু হেসে বলে,
তোদেরকে আমি বলে গেছিলাম যে আমার একটা কাজ আছে, আসতে দেরি হবে, গরুকে যেন ঘাস আর পানি দেওয়া হয়, কিন্তু তোরা সেই কাজটা করিসনি, তাই এখন তোরা বাড়ির বাইরে পাও রাখতে পারবি না। ভাইয়া তুমি এমনটা করতে পারো না, আর এসব কি আমাদের কাজ, আমরা এসব করতে পারি? ইস, আসছে রে মেয়েটার ষষ্ঠী। কেন তুমি পারবে না কেন? গরুকে পানি আর ঘাস দেওয়া কি একেবারে বড় কোনো কাজ? কারণ ঘাস তো আমি বলেই কেটে রেখে গিয়েছিলাম, আর পানিও রাখা আছে, শুধু তুমি নিয়ে গরুর সামনে দিবে, সেটাও তোমাদের দ্বারা হয়নি? জাঙ্কুকের এমন কথায় জিমিনের মুখটা বোতা হয়ে যায়। অন্যদিকে লিসা বলে, ভাইয়া আমি তো করতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানো আমি এসবে কতটা ভয় পাই, যদি গরু আমাকে গুঁতো দিয়ে দিত, তাই আর কি। আমি হয়েছে, আর বাহানা দিতে হবে না। ওদের 3 ভাই বোনের ঝগড়া দেখে এবার জিন হেসে ওঠে। আরএম গিয়ে জিনের পাশে দাঁড়ায়। সত্যি আমার ঘরে আছে এই 3 জন, এই 3 জনকে নিয়ে আর পাই না। ঠিক বলেছো জিম্মি। এই লিসা যদি না আসতো পুরো বাড়ি মরা মরা লাগতো, কারণ জাঙ্কুক তো সারাদিন বাইরে বাইরে ঘুরতো, আর তা না হলে ক্লিনিকে আমার সাথে বসে থাকতো। আর জিমিন গিয়ে পাশের বাড়িতে লিসাটা আসাতে বাড়িটা এবার একটু জীবন মনে ফিরে পেয়েছে। ঠিক বলেছো, যদি তোমার বোন ওকে দিতে না চাইতো তাহলে কি হতো বলো তো? আমি বুঝি না। ওকে বলেছি যে মেয়ে যেহেতু এখানে আমাদের সাথে থাকতে পছন্দ করে, কেননা আমাদেরকে কাছেই থাকুক, কিন্তু না, তোমার বোন তো মোটেও রাজি হয় না। কি আর করার জিম্মি, কেউ কি তার নিজের মেয়েকে অন্য কাছে দিতে চায়? তুমি কি পারবে জিমিনকে কারো বাড়িতে পাঠিয়ে দিতে, বা ধরো লিসার মার কাছেই তুমি পাঠিয়ে দিয়ে নিজে শান্তিতে এখানে বসে থাকতে পারবে? সেটা আমি জানি, কিন্তু লিসাটা যে আমাদেরকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না। দেখো না মেয়েটা আমাদের জন্য কতটা পাগল। দেখি, আমি সবই বুঝি। জিমিন আর লিসা একই বয়সের। আসলে লিসা হচ্ছে আরএমের বোন লিলির মেয়ে। লিসা এ বাড়িতে থাকতে বেশি পছন্দ করে, কিন্তু লিসার মা লিসাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। তাই লিসা কিছুদিন এ বাড়িতে তো কিছুদিন নিজের বাড়িতে থাকে। এখন সে এখানে এসেছে তার মাকে বলে যে সে এখানে ঈদ করবে। তার মা প্রথমে রাজি হয়নি, কিন্তু পরবর্তীতে লিসার মুখের দিকে তাকিয়ে সে রাজি হয়ে যায়। লিসা আর জিমিন লিভিং রুমে বসে আছে। সেখানে একটি মেয়ে ওদের হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে, আর আরেকটি মেয়ে কন্টিনিউয়াসলি লিসার সাথে বকবক করে যাচ্ছে। ন্যান্সি থাম না রে বাবা, আমার কানটা ঝালাফালা হয়ে গেল। থামবো কেন? আমার মুখ আছে, আমি বলতে থাকবো। তোমার হাত আছে, তুমি হাতে কাজ করো না। আমি তো কাজ করছি, কিন্তু তোর এই বকবকানিতে আমার মাথা ব্যথা উঠে গেছে। ন্যান্সি সেদিকে পাত্তা না দিয়ে আবারও নিজের মতো বকবক করতে শুরু করে। তা দেখে এবার জিমিন হেসে বলে, কালকে বেরোবি? জিমিন, তোকে না বলেছি আপুকে তুই কান্দারি করবি না, ও তোর থেকে 2 বছরের বড় হয়। আরে থাম তো, ওইটা তো আমি তোকে পার্সোনালি তুই করে বলি, কিন্তু বাড়ি কারোর সামনে বলা যাবে না, বললে আমার ঠ্যাং ভেঙে রেখে দেবে। ইটস ওকে লিসা, আমার কোনো সমস্যা নেই। আর জিমিনকে আমি কখনো ছোট বোনের মতো দেখিনি, ওকে আমি আমার বন্ধুর মতো দেখেছি, তাই ওর তুই কান্দারিতে আমার কোনো সমস্যা হয় না, আমি ওতেই অভ্যস্ত। সত্যি কি আপু, তুমি অনেক ভালো। যাই হোক, এখন বল না, বেরোবি কালকে? কোথায় যাব? আমি কোথাও যাচ্ছি না, কারণ কালকে সবাই গরু কোরবানি দিবে, আর এই গরু জবাই দেওয়ার পরে রক্ত, কাদা, মাটি, এই স্যাঁতস্যাঁতে ভাবে আমি বেরোচ্ছি না বাবা, আমি কোথাও যাচ্ছি না। তা বলে হবে না আপু, আমার ফ্রেন্ড আয়ু তোমাকে যেতে বলেছে। আমাকে যেতে বলেছে মানে? কিছুদিন আগে নাকি তুমি ওকে কতগুলো বকারে ছেলের হাত থেকে বাঁচিয়েছো, তাই ও তোমাকে ওদের বাড়িতে যেতে বলেছে। তার মা বাবার সাথে তোমার আলাপ করিয়ে দিবে নাকি, আর আমাকে তোমাকে নিয়ে যেতে বলেছে। এখানে আবার ওর মা বাবার সাথে আলাপ করার কি আছে? আমার চোখে পড়েছে তাই আমি ওকে হেল্প করেছি। যাই হোক, তোমার এই কাজে তারা অনেক কৃতজ্ঞ, তাই আর কি তারা তোমার সামনাসামনি মুখোমুখি হয়ে তোমাকে শুকরিয়া আদায় করতে চায়। এখন তোমার যেতেই হবে, আমি অত কিছু জানি না। জিমিন, তুই আর লিসা আমাদের সাথে চলিস। গ্রেট, তাহলে আমরা সবাই একসাথে যাব। আচ্ছা, এখানে কি বিয়ে বাড়ির ইনভিটেশন দেওয়া হয়েছে যে সবাই একসাথে ওই বাড়িতে গিয়ে হানা দিব?
তে এত কিছু তুই চিন্তা করিস কিসের জন্য? এসব কথা বাদ দে তো। আমরা ওনাদের এখানে যাব, ওনাদের সাথে দেখা করব, তারপর আমরা চলে আসবো। আমরা বেশিক্ষণ ওখানে থাকবো না। আর তার চেয়ে বড় কথা, ঈদের সময় এরকম মেহমান অতিথি যাতায়াত থাকে প্রত্যেক বাড়িতে, অতএব তোর এসব নিয়ে টেনশন করতে হবে না। তুই একজন বেশি গেলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, তোর মতো হ্যাংলামি সবাই করে না। লিসা, তুই কিন্তু এবার বেশি বেশি বকছিস। ওরা এসব নিয়ে কথা বলছিল, তখন দুজন লোক উঠোন পেরিয়ে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করে। তা দেখে তে একটু মৃদু হেসে বলে, বাবা, তোমার আসতে এত দেরি হলো কেন? তোমাকে কখন আসতে বলেছিলাম? সরি তেমা, আসলে গোডাউনের কিছু চাল ডেলিভারি দেওয়ার ছিল, সেগুলো দিয়ে আস্তে আস্তে দেরি হয়ে গেছে। কেন ভাইয়া, তুমিও কি একই কাজে আটকে ছিলে? হ্যাঁ তে বোনো, আমিও একই কাজেই আটকে ছিলাম। ওদের দুজনের কথা শুনে তে একটু মুখ বেঁকায়। তা দেখে জেহব আর ইউনো দুজনেই হেসে ওঠে। চলো এবার সবার পরিচয়টা দিয়ে দেওয়া যাক। আরেম আর জিনের এক ছেলে এক মেয়ে। ছেলে জিয়ন জাংকুক, মেয়ে পার্ক জিমিন। জিয়ন জাংকুক হচ্ছে একজন ডক্টর। সে পড়াশোনা কমপ্লিট করে নিজের বাবার ক্লিনিকে বসে। আরেম সাহেব সেই ক্লিনিকের দেখাশোনা করে, আর জাংকুক সেই ক্লিনিকেই বসে। আর জিমিন এখন 3rd ইয়ারের স্টুডেন্ট। অন্যদিকে কিম পরিবারের সদস্য হচ্ছে জেহব আর ওয়ায়েনের 2 মেয়ে। ওরা হচ্ছে ন্যান্সি আর তে হচ্ছে বড়, আর ন্যান্সি হচ্ছে ছোট। তে এবার ফাইনাল ইয়ারের, আর ন্যান্সি জিমিনের সাথেরই। অন্যদিকে ইউনো হচ্ছে জেহবের কর্মচারীর ছেলে। আসলে ইউনোর বাবা একটা দুর্ঘটনায় মারা যায়, যেটার জন্য জেহব নিজেকে দায়ী করে। আসলে জেহবের একটা চালের আড়ত আছে, আর সেখানে চালের সাপ্লাই দিতে গিয়ে ইউনোর বাবা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেসব মেনে নিতে না পেরে ইউনোর মাও হার্ট অ্যাটাক করে, যার ফলে তারও মৃত্যু হয়। ইউনো একা হয়ে যাওয়াতে জেহব তাকে নিজের কাছে নিয়ে আসে, আর ইউনোর সাথে ন্যান্সির এঙ্গেজমেন্ট করিয়ে রাখে। কিন্তু সেটা ইউনো জানলেও ন্যান্সি জানে না। ন্যান্সি মনে মনে ইউনোকে পছন্দ করে, কিন্তু সে বলতে পারে না। কিরে পিচ্ছি, তুই এখনো হাতে মেহেদি পরিসনি? ন্যান্সি একটু লজ্জা ভাব নিয়ে বলে, আমি মোটেও পিচ্ছি না। আর হ্যাঁ, আমি মেহেদি পরিনি, কারণ মেহেদিতে কার নাম লিখবো সেটাই তো জানি না, তাই আমি মেহেদি পরিনি। কারো নাম লিখতে হবে না, তুই মেহেদিটা পরে নে। পরে দেখিস তোর হাতে যার নাম লেখার সে নিজে এসে লিখে দেবে। ন্যান্সি লজ্জা ভাব নিয়ে ইউনোর দিকে তাকায়। তা দেখে ইউনো একটু মৃদু হাসে। তখনই দুজন লোক তাদের উঠোনে এসে দাঁড়ায়। ছেলেটি জোরে গলা ছেড়ে বলে, চাচা, জেহব চাচা বাড়িতে আছেন? ওই দেখো, কথা বলতে বলতে একদম ভুলে গেছি যে জাংকুক বাবা আর আরেম তো এখানে আসার কথা ছিল। ধুর, আচ্ছা তোমরা বসে কথা বলো, আমি আসছি। এই বলে জেহব ঘর থেকে বেরিয়ে উঠোনের কাছে যায়, যেখানে কিনা আরেম আর জাংকুক দাঁড়িয়ে আছে। জাংকুক আরেমের সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। জেহবকে দেখে সালাম দিয়ে বলে, আসসালামু আলাইকুম চাচা। আসলে আমি যেটা বলতে এসেছিলাম, গরুটা তো আমাদের এখানে জবাই দেওয়া হবে, কিন্তু মাংসগুলো বানানোর জন্য কোথায় করবা? আপনাদের এখানে? হ্যাঁ, সেটাই ভালো হবে। গরু যেহেতু এখানে জবাই করা হচ্ছে, তাহলে আমাদের এখানে মাংস বানানোর ব্যবস্থা নেওয়া হোক। ঠিক আছে, তাহলে আমি সব জিনিসপত্র এখানে এনে রাখছি। আচ্ছা, আমি অন্যকেও পাঠিয়ে দিচ্ছি তোমাকে সাহায্য করার জন্য। আসলে জাংকুকরা আর তেরা দুজনে মিলেই একটা গরু কিনেছে, ভাগে কোরবানি দিবে তাই। আর সেজন্যই জাংকুকদের ওখানে জবাই করলেও গরুর মাংস কাটা হবে জেহবের এখানে, কারণ জাংকুকের এখানে জবাই দেওয়ার পরে রক্তে অবস্থা খারাপ হয়ে যাবে। তাই মাংস বানানোর জন্য অন্য কোথাও তাদের ব্যবস্থা করতে হতো, তাই জেহবকে বলে তাদের এখানেই ব্যবস্থাটা করে। আজকে ঈদ। সকাল সকাল বাড়ির মহিলা সদস্যরা উঠে রান্নাঘরে চলে যায় সেমাই চিনি রান্না করার জন্য। অন্যদিকে পুরুষেরা উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নেন নামাজে যাওয়ার জন্য।
তখনই ন্যান্সি দৌড়ে তে রুমে ঢুকে আর তেকে ডাকতে শুরু করে। তে সবেমাত্র হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। ন্যান্সির এমন ডাকাডাকিতে তে বিরক্ত হয়ে মাথা ঘুরিয়ে তাকিয়ে বলে, তোর সমস্যা কি? সকাল সকাল এরকম ডাকাডাকি করছিস কেন? দেখো আমার হাতের মেহেদির দিকে দেখো। এখানে নতুন করে দেখার কি আছে? গতকাল রাতে তো আমি তোর হাতে মেহেদি লাগিয়ে দিয়েছি। আমি সেটা বলছি না, তুই ভালো করে আগে দেখো। এই বলে ন্যান্সি নিজের হাতটা তের সামনে এগিয়ে দেয়। তে ভালো করে দেখে বুঝতে পারে যে তের মেহেদির পাশেই ছোট ছোট করে কেউ কিছু একটা লিখেছে। তে একটু লক্ষ্য করতেই দেখে একটা নাম, সেটা হচ্ছে ইউনো। এটা দেখে তে একটু মৃদু হেসে বলে, বাহ, ভালোই তো। কালকে হিন্ট তো দিয়ে দিয়েছিল, আজকে সেই কাজ কমপ্লিটও হয়ে গেছে। মানেটা হলো ইউনো ভাইয়া কালকেই তোকে বলেছিল যে তুই মেহেদি পর, নামটা যা লেখা সে নিজেই এসে লিখে দিয়ে যাবে, আর সেই কাজটাই তো সে করেছে। তের কথায় ন্যান্সি লজ্জায় লাল হয়ে যায়। তারপরে ন্যান্সি তের দিকে তাকিয়ে বলে, আচ্ছা তে আপু, আমি তো ইউনো ভাইয়াকে ভালোবাসি, আর আজকে ইউনো ভাইয়ার কাছে মনে হচ্ছে সেও আমাকে ভালোবাসে, কিন্তু বাবা মা কি আমাদের এই সম্পর্কটা মেনে নেবে? তুই এসব নিয়ে টেনশন করিস না, সময় আসলে দেখা যাবে। নামাজ পড়ে এসে কোরবানির কাজ সম্পূর্ণ করা হয়। গরু জবাই দেওয়ার পরে সবাই নিজেদের কাজে ব্যস্ত হয়ে যায়। আরিম সাহেব, জেহব মিয়া, ইউনো আর জাংকুক অন্যদিকে তে নিজের রুমে বসেছিল আর বারান্দা দিয়ে সবটা দেখছিল। ওর নজর বারবার একজনের দিকে আটকে যাচ্ছে, সেই সুদর্শন পুরুষটার দিকে, যে কিনা এখন সাথে হাতা গুটিয়ে মাংস কাটতে ব্যস্ত। তার এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে থাকা কেমন যেন তেকে মোহতে ফেলে দিচ্ছে। পরবর্তীতে তে মাথা জাকিয়ে বলে, কিসব ভাবছিস? এসব কথা মাথা দেওয়া আনিস না, ওই লোকটা একটা হাড়ে বজ্জাত। তখনই ন্যান্সি হুড়মুড়িয়ে রুমের ভিতর প্রবেশ করে। আপু, তুই রেডি হয়েছিস? রেডি হব, কিন্তু কেন? সে কি রে, তুই কি কালকের বেলা কথা বলে গেছিস? আমাদের চারজনের আমার ফ্রেন্ড আয়ুর বাসায় যাওয়ার কথা। তের মাথা থেকে কথাটা একদমই বেরিয়ে গেছিল। তে মাথা তুলে অবাক হয়ে ন্যান্সির দিকে তাকায়, তারপর তাড়াতাড়ি রেডি হতে চলে যায়। তা দেখে ন্যান্সি মাথা নাড়ায়, কারণ সে বুঝতে পেরে গেছে যে তে সবটা ভুলে গেছে। তার তে আপু এতটা ভুলো মন সে আগে থেকেই জানে, আর এখন তার প্রমাণ পেয়েছে। জাংকুক মাংস বানাচ্ছে, অন্যদিকে ইউনো জাংকুকের সাথে এটা ওটা নিয়ে কথা বলছে, তার পাশে বসে বসে কাজ করছে। তখনই ন্যান্সি বেরিয়ে আসে। ইউনো কয়েক মুহূর্তের জন্য যেন পলক ফেলতে ভুলে যায়। তা দেখে জাংকুক মৃদু হেসে ইউনোকে কনুই দিয়ে গুঁতো মারে। ইউনো মাথা ঝাঁকিয়ে জাংকুকের দিকে তাকায়। কি হয়েছে জাংকুক, আমাকে এভাবে গুঁতো মারলি কেন? গুঁতো মারবো না, তুই তো ন্যান্সির জগতে হারিয়ে গেছিলি, এদিকে হাত যদি কেটে ফেলতি তাই। কি আর করবো বল, এই পিচ্ছিটা যে কবে বড় হবে আর কবে যে ওকে আমি আমার করে পাবো সে আশাতে দিন গুনছি। ও তো তোর নামে রেজিস্টার হয়ে গেছে, শুধু কিছুটা সময়ের অপেক্ষা। আগে বড় বোনকে তো বিদায় করে নি, তারপরে তো তোর লাইন। সেটাই তো ভাবছি, তুই কেন তোর জিনিস নিজের কাছে নিচ্ছিস না এখনো? নিতে তো চাই, কিন্তু পারছি কোথায়? ওর পড়াশোনায় ব্যাঘাত ঘটবে, তাই তো এখনো কোনো কিছুই বলছি না, চুপচাপ সহ্য করে যাচ্ছি, নিজের জ্বালা নিজেই ভোগ করছি। বুঝতে পেরেছি, আর বেশি দিন নাই রে ভাই, তুই তাড়াতাড়ি দিল্লির লাড্ডু খাবি। যা শয়তান। জাংকুকের কথায় ইউনো জোরে হেসে দেয়। তখনই ন্যান্সি ওদের সামনে এসে দাঁড়িয়ে বলে, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে শুনি? কিছু না, কিন্তু তুই এরকম পটের বিবি সেজে সকাল সকাল কোথায় যাচ্ছিস শুনি? আসলে ইউনো ভাইয়া, আমরা সবাই মিলে আমার ফ্রেন্ড আয়ুর বাসায় যাচ্ছি। ন্যান্সির কথায় জাংকুকের ভ্রু কুঁচকায়। জাংকুক ন্যান্সির দিকে তাকিয়ে বলে, সবাই মিলে মানে? আমি, পেয়াপু, জিবিন, লিসা, আমরা সবাই যাচ্ছি আয়ুর বাসায়। কিন্তু কেন? আসলে পেয়াপু কিছুদিন আগে নাকি কয়েকটা বকাটে ছেলের হাত থেকে আয়ুকে বাঁচিয়েছিল, তাই আর কি আয়ুর বাবা মা তার সাথে দেখা করতে চেয়েছে।
কথায় জাঙ্কুকের কেমন জানি একটা ঘটকা লাগে, কারণ জাঙ্কুক জানে যে আয়ুর একটা বড় ভাই আছে। যদি আয়ু বলে তাহলে নিশ্চয়ই তার বড় ভাইয়ের সাথে তের কিছু একটা ঘটানোর চিন্তা ভাবনা তারা করছে। তাই জাঙ্কুক একটু চাপা স্বরে বলে, তোরা যাচ্ছিস যা, তে কোথাও যাবে না। তখনই তে ঘর থেকে বেরিয়ে উঠোনের দিকে আসতে আসতে বলে, আমি যাব না কেন? আর আমাকে বাধা দেওয়ার আপনি কে? আমি কি সেটা সময় হলেই বুঝতে পারবে, কিন্তু তোমার যাওয়া হচ্ছে না। কিন্তু কেন সেটা তো বলবেন। আয়ুর একটা বড় ভাই আছে, সেটা জানো তো? তে ভ্রু কুচকায়, কিন্তু তে নাসূচক মাথা নাড়ায়। সেটা জানবে কি করে? সেদিকে তো তোমার কোনো খেয়ালই নেই। আয়ুর বড় ভাই কিছুদিন আগে বিদেশ থেকে এসেছে, আর আমি যদি ভুল না করি তারা পাত্রী খুঁজছে, আর তোমাকে এখন যেতে বলেছে তোমাকে দেখার জন্য। হোয়াট? কিন্তু এমনটা আপনি কি করে বলছেন? এমনটা তো নাও হতে পারে। হয়তো ওনারা কৃতজ্ঞতার খাতিরে আমাকে ডেকেছে। ওনাদের ছেলের জন্য যদি পাত্রী দেখারই হয় তাহলে তার সপরিবারে এখানে এসে আমাকে দেখে যেতে পারতো, তাই না? হ্যাঁ, সেটা তারা পরে করবে, আগে মেয়েটাকে তো দেখে নিক। শুধু তো আয়ুর মুখে শুনেছে। আপনি অযথাই বাড়তি চিন্তা করছেন, তাই সেটা সময় হলেই দেখা যাবে। এ বলেই জাঙ্কুক তার হাতের থাকা দাটা দিয়ে মাংসের উপরে সজোরে কোপ বসায়, যার ফলে মাংসের থেকে রক্ত ছিটকে গিয়ে তের জামায় লাগে। তের সাদা জামা পুরো রক্তের ছোপ ছোপ দাগ পড়ে যায়। তা দেখে তে এবার চেঁচিয়ে বলে, এটা কি করলেন জাঙ্কুক ভাই? আপনি আমার সাদা জামাটা এভাবে নষ্ট করে দিলেন। উপস, সরি। আমি ইচ্ছা করে কিছু করিনি। দেখতেই তো পারছো আমি এখানে গরুর মাংস বানাচ্ছি, আর তুমি তোমার এই সাদা জামাটা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছো। তো আমার কাজ তো আমি করছিলাম, তো অ্যাক্সিডেন্টলি এটা ছিটকে তোমার জামায় গিয়ে লেগেছে। এখানে তুমি আমাকে কোনো দোষ দিতে পারবে না। আপনাকে দোষ দেব না, সবটা আপনি জেনে বুঝে করেছেন যাতে আমি ওখানে যেতে না পারি, তাই না? জাঙ্কুক কিছু বলতেই যাবে, তার আগেই ইয়োনো বলে, আহ দেবনু, এভাবে ঝগড়া করছিস কেন তোরা? আর তুই জামাটা ছাড়া অন্য একটা জামা পরে নে না, তাহলে তো হয়ে যায়। এমন তো না যে তোর একটা জামা, আমরা সবাই মিলে তো তোকে অনেকগুলো জামাই কিনে দিয়েছিলাম, যা এটা চেঞ্জ করে নে। তে রাগে গসগস করতে করতে সেখান থেকে চলে যায়। ইউনো মৃদু হাসে, কারণ তার ধারণা জাঙ্কুক এটা ইচ্ছে করে করেছে যাতে সে আয়ুর বাসায় না যেতে পারে। অন্যদিকে জাঙ্কুক একটু মৃদু হাসে, আসলেই সে এটা ইচ্ছে করে করেছে, কিন্তু সেটা তেকে না যাওয়ার জন্য না, তেকে আটকানোর জন্য না। আসলে তে একটা সাদা জামা পরেছিল আর প্রচুর গরম পড়েছে। এই গরমে তে যদি এই সাদা জামাটা পরে বেরোতো তাহলে অন্য একটা সমস্যা হতো, আর সেই সমস্যাটা হচ্ছে তে প্রচুর পরিমাণে ঘামতো, আর এই ঘামের ফলে সাদা জামায় তার শরীর স্পষ্ট বোঝা যেত। তাই জাঙ্কুক এই কাজটা করেছে যাতে তে এই জামাটা ছেড়েও অন্য রঙের জামা পরে নেয়। আর তারপর জাঙ্কুক আর ইয়োনো তাদের কাজে আবারও ব্যস্ত হয়ে পড়ে। ন্যান্সি ওদের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছিল। তখনই তাদের সামনে আরেকজন লোক এসে দাঁড়ায়। তা দেখে জাঙ্কুক ভ্রুকুচকে বলে, কিরে তুই এখানে? তোর তো নিজের বাড়িতে কোরবানি দেওয়া হয়েছে, তাহলে তুই এখানে এভাবে হাত পা ছেড়ে ঘুরছিস কিভাবে? আমি ঘুরছি তার কারণ হচ্ছে আমি কোনো কোম্পানির কাজে হাত লাগাবো না, তাই আমি আলাদা করে লোক রেখে দিয়েছি। কেন, তাতে তোর কোনো সমস্যা? তোর যদি সমস্যা থাকে তুইও তো লোক রেখে দিতে পারতিস, কিন্তু না, তোর তো নিজেরই সব করতে হবে। তা কর, এখন আমার দিকে তাকিয়ে আছিস কেন? সুগা, বিলাইয়ের বাচ্চা, অলসতা বাদ দিয়ে কিছু একটা কর। তুই তো দিন দিন একদম অলস প্রাণীতে পরিণত হচ্ছিস। শোন, আমি অলস না, জাস্ট নিজের বল যেখানে প্রয়োগ করা দরকার সেখানে প্রয়োগ করছি, আর যেখানে দরকার নেই সেখানে করছি না। এই কোরবানির গরু কাটার ভেজালে আমি নেই বাবু, তাই এসবের জন্য আমি আলাদা করে লোক রেখে দিয়েছি। এখন তারাই সবটা করছে, আর আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার তদারকি করছে। আর হ্যাঁ, তুমি পাড়ায় পাড়ায় টই করছো। ওই পাড়ায় পাড়ায় টুই করলাম, আমি তো এই মাত্রই তোদের কাছে আসলাম। তখনই তে বেরিয়ে আসে। তের পরনে এবার একটা খয়েরি রঙের 3 পিস। তা দেখে জাঙ্কুক একটু বাঁকা হাসে। তে রাগে গসগস করতে করতে গেটের দিকে এগিয়ে যায়। তা দেখে সুগা এবার মাথা নাড়িয়ে বলে, কিরে তোর মহারানী এরকম রেগে আছে কেন? সুগার কথায় ন্যান্সি এবার ভ্রুকুচকে বলে, জাঙ্কুক ভাইয়ের মহারানীকে?
ওই পিচ্ছি, তোর এসবের মধ্যে ঢুকতে হবে না, যা, কোথায় যাচ্ছিলিস না যা। ইউনোর কথায় ন্যান্সির মুখটা চুপসে যায়। ওদিকে সুগা হাসতে শুরু করে। তখন জাংকুক বলে, সুগা, তুই ওদের সাথে যা, ওদেরকে নিয়ে একটু এগিয়ে দিয়ে তো। এগিয়ে দিয়ে আসবো মানে? ওরা কোথায় যাচ্ছে আর আমি ওদেরকে এগিয়ে দিয়ে আসতে যাব কেন? ও, তুই যাবি না? তাহলে ঠিক আছে ন্যান্সি, তুমি এক কাজ করো, জিমিন আর লিসাকে নিয়ে একা একা রওনা দিয়ে দাও। জিমিন যাচ্ছে এই কথা শুনে সুগা তাড়াতাড়ি ওদের দিকে তাকিয়ে বলে, আরে না না, আমি যাবো তো যাবো, টেনশন করিস না, আমি নিজে গিয়ে ওদেরকে এগিয়ে দিয়ে আসবো। সুগার কথায় এবার জাংকুক আর ইউনো হাসতে শুরু করে। ওদিকে ন্যান্সি বোকার মতো ওদেরকে দেখছে। ওরা আসলে কি করছে কি বলছে কিছুই ন্যান্সির মাথায় ঢুকছে না। তারপর ন্যান্সি বেরিয়ে যায়, সুগাও ওদের পিছু পিছু যায়। পরবর্তীতে ওরা একসাথে বেরিয়ে যায় লিসা আর জিমিনকে নিয়ে। জিমিন, লিসা, ন্যান্সি, সুগা সবাই বাসায় ফিরে এসেছে। দুপুরের লাঞ্চ শেষ করে যে যার মতো রেস্ট নিচ্ছে। ততক্ষণে গরু কাটার কাজও কমপ্লিট। এখন তাদের বসার ঘরে বসে বসে চিন্তা করছে যে আয়ুদের বাসার বিষয়গুলো খুবই অদ্ভুত লাগছে। কারণ আয়ুর মা কেমন জানি ওকে অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করছিল, আর তাতে মনে হচ্ছিল যে জাংকুকের বলা কথাগুলোই ঠিক। আমার কেন জানি মনে হচ্ছে জাংকুক সত্যি কথাই বলছিল। ওনাদের মতিগতি বেশ একটা সুবিধা লাগছিল না। যাই হোক, কোনো সমস্যা না হলেই যেন হয়। তখনই তের মা ওয়াইনকে ডেকে বলে, তোর কোনো কাজ না থাকলে এই দা ছুরিগুলো একটু জিন ভাবির কাছে দিয়ে আয় তো। মা, আমি কেন? ইউনো ভাইয়াকে বলো না। ইউনো অনেক আগে জাংকুকদের বাসায় গিয়ে ওদের সাথে বসে আড্ডা দিচ্ছে, আর তুই তো কোনো কাজ করছিস না। এখন যা, গিয়ে ওদেরকে এটা দিয়ে তো দিয়ে আসতে কতক্ষণই বা সময় লাগবে? আচ্ছা আচ্ছা, যাচ্ছি। তখন কোথা থেকে ন্যান্সি সেখানে হাজির হয় আর সাথে সাথে বলে, দাঁড়াও, আমিও যাব। তোর সেখানে গিয়ে আবার কি কাজ? জিমিনদের বাসায় যেতে আবার কোনো কাজের প্রয়োজন আছে? আমরা সবাই মিলে আড্ডা দেবো তাই। আচ্ছা ঠিক আছে, চল। তারপর তে আর ন্যান্সি জাংকুকদের বাসায় যায়। বাসায় প্রবেশ করে দেখে যে লিভিং রুমে জাংকুক, ইউনো আর সুগা মিলে বসে বসে আড্ডা দিচ্ছে আর প্রচুর হাসাহাসি করছে। ন্যান্সি গিয়ে ওদের সামনে দাঁড়ায়। তে সোজা জিনের কাছে চলে যায়। আন্টি, মায়ে দা ছুরি দিয়ে পাঠিয়েছে, এগুলো পরিষ্কার করে রেখেছিল, বলেছে তোমাকে দিতে। আরে তেমা, যাক ভালোই হয়েছে তুই এসেছিস। আর এগুলো এখন না দিলেও তো পারতো। যাই হোক, সমস্যা নেই, ওগুলো ওখানে রেখে দে। তে সেই দা ছুরিগুলো জিনের দেখানো জায়গা মতো রেখে দেয় আর জিনের কাছে এসে জিনের পা ধরে সালাম করে আর জিনকে জড়িয়ে ধরে। জিন একটু মৃদু হাসে আর নিজের গলা থেকে একটা চেন খুলে তেকে পরিয়ে দেয়। তে বড় বড় চোখে জিনের দিকে তাকিয়ে আছে। আন্টি, এটা তুমি কি করছো? আমি এটা নিতে পারবো না। নিতে পারবি না কেন? তুই আমাকে সালাম করেছিস আর এটা তোর সালামি, তাই তোকে এটা নিতেই হবে। আজকাল সালামিতে বুঝি সোনার চিহ্ন দেওয়া হয়? সত্যি আন্টি, তুমি পারো। মা তোকে দিয়েছে, তুই এটা রাখবি। এত কথা বলিস কেন? কারো গম্ভীর থমথমে কণ্ঠ শুনে তে সাথে সাথে মাথা ঘুরে পিছন দিকে তাকায়। জাংকুক দাঁড়িয়ে আছে, তা দেখে তে ভ্রু কুঁচকে যায়, কিন্তু পরবর্তীতে আর তে কিছুই বলে না। চেনটা নিজের গলায় পড়ে থাকে। তা দেখে জিন একটু হাসে আর তে আর জাংকুককে বলে, আচ্ছা হয়েছে, এখন এই কিচেন থেকে তোরা দুটোই বেরোবি। আমার কাজ আছে, তোদের সাথে আড্ডা দিতে বসলে আমার আর কাজ করা হবে না। যা। জিনের কথা মতো তে আর জাংকুক কিচেন থেকে বেরিয়ে আসে। জাংকুক গিয়ে লিভিং রুমে বসে আবারও সুগা আর ইউনোর সাথে কথা বলতে শুরু করেছে। ততক্ষণে লিসা আর জিমিন উপর থেকে নিচে নেমে আসে। ন্যান্সি সেখানেই বসেছিল। ওরা দুজনে সে ন্যান্সির পাশে বসে গল্প করতে শুরু করে। তে ওদের থেকে একটু দূরে দাঁড়িয়ে মনে মনে জাংকুককে হাজারটা গালি দিচ্ছিল। শয়তান খবিস একটা, তোকে আমি দেখে নেব। দাঁড়া, দেখে নেব কি? আমি এখনই দেখবো। এই বলে তে একটা বাঁকা হাসি দিয়ে আস্তে আস্তে সুগার সামনে গিয়ে দাঁড়ায়। সুগা ব্যাককলের মতো তের দিকে তাকিয়ে আছে। তে এবং কিছু বলবে? হ্যাঁ ভাইয়া, তুমি একটু দাঁড়াবে? কেন দাঁড়াবো কেন? আগে দাঁড়াও, তারপরে বলছি।
এর কথা মতো সুগা উঠে দাঁড়ায় আর দাঁড়ানোর সাথে সাথে তে সুগার পায়ে হাত দিয়ে সালাম করতেই যাবে, তার আগে সুগা এক লাফে সোফার উপরে উঠে দাঁড়িয়ে পড়ে। তা দেখে সবাই অট্টহাসিতে হেঁটে পড়ে। সুগা বেউকুফের মতো তের দিকে তাকিয়ে আছে আর তে সুগার দিকে। ঘটনাটা এত তাড়াতাড়ি হয়ে গেছে তে কিছু বুঝতে পারলো না, আর সুগাও ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটিয়ে ফেলেছে ও সেটা বুঝতে পারেনি। অন্যদিকে সবাই তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। তে বোন, তো তুমি এটা কি করছিলে? কি করছিলাম কি? আমি সালাম করছিলাম। থাক বোন, তোমার আর সালাম করতে হবে না, তোমার এই সালাম আমার হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিল। সুগার এমন কথায় যেন আবার একবার হাসির ট্রোল পড়ে গেল। এবার সবাই হাসতে হাসতে সুগার দিকে তাকিয়ে আছে। ইউনো পাশ থেকে বলে, সত্যি সুগার, তুই প্রমাণ করে দিলি তুই একটা ভিলের বাচ্চা। এত তাড়াতাড়ি কেউ রিফ্লেক্ট করতে পারে সেটা তোকে না দেখলে বোঝা যায় না। আমরা তো কেউ আন্দাজও করতে পারিনি তুই এত তাড়াতাড়ি এক লাফে সবাই উঠে যাবি। তুই কেউ অবাক করে দিয়েছিস। সত্যি আজকে মানে অদ্ভুত একটা ঘটনা তুই ঘটিয়েছিস। ইউনোর বাচ্চা, কথা কম বল। নেক্সট টার্ন তোরই। সরি ব্রো, আমার কোনো টার্ন আসবে না, কারণ আমি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার আগে ওর রুমে গিয়ে ওকে ওর সালামি দিয়ে এসেছি। কে? ইয়েস ব্রো। তাহলে এখন কার পালা? সুগার কথায় সবাই চোখ ঘুরিয়ে জাংকুকের দিকে তাকায়। জাংকুক বিষয়টা বুঝতে বেশি সময় লাগে না। জাংকুক তের দিকে তাকায়, তে তার দিকে এগিয়ে আসছে, ঠোঁটের কোণে বাঁকা হাসি। সেটা দেখে জাংকুক বুঝতে পেরে গেছে এই মেয়ের মাথায় নিহরাত কোনো শয়তানি বুদ্ধি ঘুরঘুর করছে। তে যেই না জাংকুকের দিকে এগোতে যাবে তার আগে জাংকুক হাত উঠিয়ে তেকে দাঁড় করিয়ে দেয়, থামিয়ে বলে, তোর যদি আমাকে সালাম করতেই হয় আর সালামি নিতে হয় তাহলে আমার রুমে আয়। এই বলে জাংকুক আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে নিজের রুমে চলে যায়। আর তেও তো নাছোড়বান্দা, জাংকুককে ছাড়বে না। সবাই তো ওদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তে জাংকুকের পিছু পিছু যায়। জাংকুক নিজের রুমে বসে আছে। তে আস্তে করে জাংকুকের দরজায় টোকা দেয়। ভেতরে আয়। তে গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে। তে ঠোঁটে এখনো সেই শয়তানি হাসি লেগেই রয়েছে। তা দেখে জাংকুক এবার বাঁকা হেসে বলে, আমার থেকে সালামি নেওয়ার তোর এত শখ? এখানে শখের কি আছে? বড়দেরকে সালাম করতে হয় আর বড়রা সালামিও দেয়, এতে শখ বলতে তো কিছু নেই। এটা হচ্ছে শ্রদ্ধা। ও তাই? তাহলে এদিকে আয়, আমাকে সালাম কর। তবে হ্যাঁ, আমাকে সালাম করার আগে তোর কয়েকটা কাজ করা উচিত। কি কাজ? জাংকুক উঠে দাঁড়ায় আর তের দিকে এগোতে থাকে। তা দেখে তে দুপা পিছিয়ে যায়। জাংকুক তার বাহু ধরে তেকে তার সামনে দাঁড় করায়। তে পাথরের মতো জমে গেছে। তের হার্টবিট ফাস্ট হয়ে গেছে। সে তো এসেছিল জাংকুককে জ্বালাতে, কিন্তু জাংকুক উল্টে তাকে জ্বালাচ্ছে। জাংকুক আস্তে করে তের ওড়নাতে হাত দেয়, তাতে তের চোখ বড় বড় হয়ে যায়। পরবর্তীতে জাংকুক সেই ওড়না টেনে তের মাথায় ঘুমটা দিয়ে দেয়। তারপর একটু দূরে সরে দাঁড়িয়ে বলে, এবার ঠিক লাগছে, এবার তুই সালাম করতে পারিস। জাংকুকের কথা শুনে তে লজ্জায় পড়ে যায়। জাংকুক তের দিকে তাকিয়ে আছে। তেকে একদম বউ বউ লাগছে। জাংকুকের তো মনে করছে তেকে নিজের বুকের ভিতরে জাপটে জড়িয়ে ধরতে, কিন্তু সে কিছুই করতে পারছে না। তে আলগোস্তে জাংকুকের দিকে এগিয়ে আসে। জাংকুকের পায়ে হাত দিয়ে সালাম দেয়। জাংকুক তেকে সোজা করে দাঁড় করায়। তোকে অনেক সুন্দর লাগছে তে। জাংকুকের কথায় তে লজ্জা পায়। জাংকুক নিজের পকেট থেকে 10টা কচকচে 1000 টাকার নোট বের করে তের হাতে দেয়। এই নে তোর সালামি, যদি চাস তুই আমাকেও সালামি হিসেবে নিতে পারিস। জাংকুকের কথায় তের কান গরম হয়ে যায়। কোনো রকমে তে সেখান থেকে দৌড়ে পালায়। তা দেখে জাংকুক হাসতে শুরু করে। সন্ধ্যায় তেদের বাড়িতে কয়েকজন মেহমান আসে। মেহমানদেরকে দেখে তে বেশ অবাক হয়। তারা আর কেউ না, আয়ুর বাবা মা, আয়ু আর আয়ুর ভাই। তাদেরকে দেখে তে বুঝতে পারে যে জাংকুকের বলা সকালকার কথাগুলো একদম সত্যি ছিল। তারা এজন্যই তেকে দেখতে চেয়েছে, কিন্তু তারা যে এত দ্রুত কাজটা করবে সেটা তে আন্দাজও করতে পারেনি। তার সেখানে যাওয়া ভুল হয়েছে, তে সেটা ভালোই বুঝতে পারছে। তে যতই জাংকুককে বলুক, যতই তার সাথে তার ঝগড়া হোক, তারপরেও তে মনে মনে জাংকুককে কোথাও না কোথাও পছন্দ করে। হঠাৎ করে তাদেরকে দেখে তের বুকটা ধক করে ওঠে। তে সোজা নিজের ঘরে চলে যায়, সেখান থেকে আর বের হয় না। অন্যদিকে আয়ু খুশিতে গদগদ হয়ে ন্যান্সির কাছে যায়। ততক্ষণে লিসা আর জিমিনও
তেদের বাড়িতে চলে আসে, কারণ এতজনকে তেদের বাড়িতে ঢুকতে দেখে ওরা মেহমানদের আপ্যায়ন করানোর জন্য তাড়াতাড়ি চলে আসে, কারণ ওরা তো হচ্ছে বিচ্ছু, ওদেরকে ছাড়া কোনো অনুষ্ঠান সেটা ওরা মানতে নারাজ, তাই ওরা এসে পড়েছে তেদের বাড়িতে। কিন্তু এসে আয়ুকে দেখে ওরা অবাক হয়। পরবর্তীতে আয়ুর কাছ থেকে জানতে পারে যে আয়ু চায় তেকে তার বড় ভাইয়ের বউ বানাতে। এটা শুনে লিসা আর জিমিন বেশ অবাক হয়। ন্যান্সি একটু অবাক হয়, কিন্তু বিষয়টা স্বাভাবিকভাবেই নেয়। আয়ু, তুই কাজটা একদম ঠিক করিসনি। কি ঠিক করিনি? তে আপু যথেষ্ট সুন্দরী, তার উপর শিক্ষিত, আমার ভাইয়ের জন্য একদম পারফেক্ট। পারফেক্ট কি পারফেক্ট না একটু পরে বুঝতে পারবি। মানেটা আমি কিছুই বলবো না, ওটা তিয়াপুর বাবা জেহপ আঙ্কেল বলবে, আর এ বিষয়ে আমি এখন কিছুই বলতে পারবো না, সরি। লিসা, জিমিন, তোরা কি বলছিস বলতো? আর আয়ু আপুর ভাইও তো খারাপ না, শিক্ষিত, দেশের বাইরে থাকে, আমার মতে তিয়াপুর সাথে ভালোই মানাবে। তুই যে তের কথা বললি, তে কি এটা চায়, তুই শিওর? জিমিন, তুই এমন করে বলছিস কেন? একটু পরেই তোরা দুটো বুঝতে পারবি। এই বলেই জিমিন বাড়ি থেকে বের হয়ে উঠানে এসে কাউকে একটা ফোন করে, তারপর আবারও ফোন রেখে লিভিং রুমে চলে আসে। ততক্ষণে জেহব সাহেব সেখানে উপস্থিত হয়। জেহব সাহেব নিজের বাড়িটায় এত মেহমান অতিথি দেখে একটু অবাক হয়। পরবর্তীতে ন্যান্সির ফ্রেন্ডের বাবা মার কথা শুনে আর কিছুই বলে না, তাদেরকে আপ্যায়ন করে। কিছুক্ষণ পর তারা ইনিয়ে বিনিয়ে অনেক কথাই বলে। বলা শেষে এবার সোজা পয়েন্টে আসে। জেহব সাহেব, আমি আর ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলতে পারবো না। আমি আপনাকে সরাসরি বলছি, আপনার মেয়ে তেকে আমাদের বেশ পছন্দ হয়েছে, আমার ছেলেরও অনেক পছন্দ হয়েছে, তাই আপনার মেয়ে তেকে আমি আমার ঘরে বউ বানাতে চাই। সে ভালো কথা, কিন্তু সেটা তো সম্ভব নয়। জেহপের কথায় সবাই অবাক হয়। কিছু বলতেই যাবে জেহপ, তার আগে পিছন থেকে আরেকজন বলে, আমার বাড়ির বউকে কে কার বাড়ির বউ বানাতে চাইছে শুনি? বাড়ির বউ কারো এমন মন্তব্যে সবার অবাক হয়, কিন্তু তারা মাথা ঘুরিয়ে লোকটাকে দেখে যে সদর দরজা দিয়ে আরেম প্রবেশ করছে। মুখে তার চওড়া হাসি। সে এসে জেহপের পাশে সোফায় বসে পড়ে। জেহব ভাই, তুমি মিয়া বড্ড খারাপ। তুমি বললে আমার ছেলের বউ তোমার কাছে আমানত হিসাবে থাকবে, আর তুমি এখন আমানতের খেয়ানত করছো। আরে কি বলো আরেম ভাই, ওনারা হয়তো জানেই না যে তোমার ছেলের বউ আমার বড় মেয়ে, তাই হয়তো বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। তুমি এসব নিয়ে টেনশন করছো কেন? আরেম আর জেহপের কথা শুনে সবাই ততক্ষণে বুঝতে পেরে গেছে যে তে জাংকুকের বউ হবে আর জাংকুকের সাথে বিয়ে ঠিক করা। এটা শুনে তারা একটু অপ্রস্তুতে পড়ে যায়, তাই কথা ঘুরাতে আবার বলে, ও আচ্ছা, তাহলে আপনার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে, সমস্যা নেই ভাই। তাহলে ছোট মেয়ে ন্যান্সি, ও দেখতে শুনতে মাশাল্লাহ, আমাদের ওকেও পছন্দ হয়েছে, কিন্তু ছোট বলে আমরা আর বলিনি, তাই বড় মেয়ের প্রস্তাবটাই আগে রেখেছি। যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে ওকে তো আমরা আমাদের বাড়ির বউ বানাতেই পারি। ক্ষমা করবেন আপা, কিন্তু আপনার এখানে আসার আগে একটু খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমার দোনো মেয়েরই বিয়ে ঠিক হয়ে আছে, শুধু ওদের পড়াশোনার জন্য এখনো আমি কোনো পদক্ষেপ নিইনি। জেহপের কথায় ওরা কি বলবে বুঝতে পারছে না, হতভম্বের মতো ওদের দিকে তাকিয়ে আছে। তখন জেহপ আরেমকে উদ্দেশ্য করে বলে, আরেম ভাই, তুমি এখানে, জাংকুক বাবা কোথায়? ও আসছে। তখনই জাংকুক তেদের বাড়িতে প্রবেশ করে। জাংকুককে দেখে আয়ু হাঁ করে তাকিয়ে আছে। আয়ুর প্রথম ক্রাশ হচ্ছে জাংকুককে সে আরও কয়েকবার দেখেছে ক্লিনিকে। আরেমের ক্লিনিকে প্রায় সময় অসুস্থ হওয়ার ফলে আয়ু গিয়েছিল, আর সেখানে জাংকুককে দেখেছে। জাংকুকের উপর সেই লেভেলে ক্রাশ খেয়েছে আয়ু, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারেনি। কিন্তু সে তো এটাও জানতো না যে এই জাংকুকই জিমিনের ভাই। আজকে সেটা জানতে পেরে আয়ুর মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। বাবা, জেহপ আঙ্কেল, আপনারা যদি কিছু মনে না করেন, তাহলে কালকে আমি ছোটখাটো একটা এনগেজমেন্ট পার্টি রাখতে চাই, যাতে আশেপাশের লোকরা জানতে পারে যে তের আর আমার আগে থেকেই বিয়ে ঠিক হয়ে আছে। জাংকুকের এমন প্রস্তাবে সবাই সম্মতি দেয়। তখন আর ধৈর্য না রাখতে পেরে আয়ুর মা বলে ওঠে,
যেও ভাই, আমাদের ভুল হয়েছে আপনার কথা না শুনে বা আপনার মেয়েদের সম্পর্কে না জেনে এখানে বিয়ের প্রস্তাব নিয়ে আসা, কিন্তু আপনি মিথ্যা কথাও তো না বলতে পারেন। হ্যাঁ বুঝলাম, আপনার বড় মেয়ের বিয়ে ঠিক হয়ে আছে আপনার RM ডাক্তারের ছেলের সাথে, কিন্তু আপনার ছোট মেয়ের তো বিয়ে ঠিক হয়নি। আমার জানা মতে ওর সাথে কারো কোনো মানে আমি বুঝতে পেরেছি আপনি কি বলতে চাইছেন। আপনি বিশ্বাস করতে পারছেন না যে ন্যান্সিরও বিয়ে ঠিক হয়ে আছে, তাই তো? হ্যাঁ, জাংকুক আর তের বিষয়টা হাতে গোনা কয়েকজন জানে। এটা হয়তো আপনি একটু খোঁজ খবর নিলে হয়তো জানতে পারতেন। আর ন্যান্সির বিষয়টা, হ্যাঁ ন্যান্সিরও বিয়ে ঠিক হয়ে আছে, এটা কেউই জানে না, শুধুমাত্র আমরা ফ্যামিলির মেম্বাররা ছাড়া। ফ্যামিলি মেম্বার বলতে আমি, আমার স্ত্রী আর RM সাহেব আর ওনার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। মিথ্যা কথা বলবেন না ভাই, আপনার মেয়ের কার সাথে বিয়ে ঠিক হয়ে আছে? কার সাথে আবার? আমার বন্ধুর ছেলে, এই যে ইউনো, ওর সাথে। আসলে ওদের বিয়ের কথা অনেক ছোটবেলাতেই হয়েছিল, কিন্তু হঠাৎ করে ইউনোর বাবা মা মারা যাওয়াতে আমি আর এসব নিয়ে এগোইনি। এমনিতেই ছেলেটা বাবা মা হারা, তার উপরে এখন হুট করে এইসব বিয়ের কথা আমি এগোতে চাইনি। কিন্তু বলেছিলাম যে ন্যান্সির গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে ওদের বিয়েটা দিব, যেহেতু এটা আমার বন্ধুর শেষ ইচ্ছা ছিল। এ কথা শুনে ইউনো আর জাংকুক বেশ অবাক হয়, কিন্তু ইউনোর ঠোঁটে বাঁকা হাসি খেলে যায়। সে আশাও করেনি তার স্বপ্ন এভাবে পূরণ হবে। দুঃখিত, আসলে আমাদেরই ভুল হয়েছে এখানে না বলে কয়ে আসার জন্য। এই বলেই আয়ুর বাবা, আয়ুর মা, ভাই আর আয়ুকে নিয়ে অপমানে সেখান থেকে চলে যায়। অন্যদিকে তখনই আরেকজন দৌড়ে ভিতরে এসে বলে, আঙ্কেল আমাকেও বাঁচাও। যেও আঙ্কেল, আর আঙ্কেল তোমাদের দুটো পায়ে পড়ি, তোমাদের মেয়ে জিমিনের বিয়েটাও আমার সাথে দিয়ে দাও না। হতচ্ছাড়া, কি বললি তুই? আমার মেয়েকে তুই বিয়ে করবি? আঙ্কেল এমন করছো কেন? ছোটবেলা থেকে আমাকে বড় হতে দেখেছো, আমি কি ছেলে হিসাবে খারাপ নাকি? না সুগা বাবা, আমরা তো বলিনি তুমি ছেলে হিসাবে খারাপ, শুধু তোমার মাথায় একটু সমস্যা আছে। আমার মাথায় কোনো সমস্যা নেই, আমি পাগল না, ঠিক আছে? আমি যথেষ্ট ভালো, সুদর্শন, হ্যান্ডসাম, স্যাভেজ, আর তার চেয়েও বড় কথা থাক থাক, তোর আর নিজের গুণ নিজের গাইতে হবে না। যা তোর বাবাকে গিয়ে বলিস যে কালকে জাংকুকতে ন্যান্সি, ইউনোর আর তোর আর জিমিনের এঙ্গেজমেন্ট পার্টি এই কিম আর জিওন বাড়িতে রাখা হবে। তোর বাবাকে আসতে বলিস, তা না হলে তোর খবর আছে, আমি আমার মেয়ের বিয়ে তোর সাথে দেবো না। RM এর এমন কথায় সুগা খুশিতে লাফাতে লাফাতে সেখান থেকে চলে যায়। তা দেখে সবাই হাসতে শুরু করে। এই ছেলেটা এমনই, যখন যা মাথায় আসে তা করে, যখন যা মুখে আসে তা বলে, কখনো শান্তিতে থাকতে পারে না, সবসময় ছোটাছুটি আর দৌড়াদৌড়ি। ওর বাবাও এসব নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে ওর প্রতি। আর দূর থেকে এতক্ষণ ধরে সবার এসব মন্তব্যই তিনজন কান পেতে শুনছিল। আপু, তোমার শত্রু এখন তোমার জামাই হবে। ফাজিল মেয়ে, ও আমার শত্রু হতে যাবে কেন? হ্যাঁ, এটা সত্যি যে উনি সবসময় আমার সাথে রাগারাগি করে, কারণে অকারণে আমার পিছনে লাগে, কিন্তু ওটা এক প্রকার আমাদের খুনসুটি, ওটা তোমরা বুঝবে না। বাবা, তুই বিয়ের আগে জামাই পক্ষ নিচ্ছিস? জিমিন, তুমি এই কথা বলো না। তোমার হাজবেন্ড কি সেটা তুমি তো ভালো করেই জানো, সে তোমার থেকে এক কাঠি উপরে। হ্যাঁ, সেটাই চিন্তা করছি, এই বিলের বাচ্চাকে আমি কিভাবে কন্ট্রোলে রাখবো। বরঞ্চ দেখবো যে ওই আমাকে কন্ট্রোল করছে। তবে আমি অনেক খুশি, আমার পছন্দের মানুষের সাথে আমার বিয়ে ঠিক হয়ে আছে, আর আমি সেটাই জানি না। সত্যি আমি কতটা খুশি বলে বোঝাতে পারবো না। ন্যান্সি লজ্জায় গদগদ হয়ে কথাটা বলে। অন্যদিকে তে আর জিমিন মুখ বাঁকিয়ে ন্যান্সির দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর লিসা সেখানে দৌড়ে আসে। ওই তোমরা এখানে, আর আমি তোমাদের পুরো বাড়িতে খুঁজছি। ওরা তিনজন তো ফিসফিস করে সেখানে দাঁড়িয়ে সবার কথা শুনছিল আর কথা বলছিল, কিন্তু লিসার হঠাৎ এমন আগমনে আর এভাবে উচ্চস্বরে কথা বলাতে ওরা ভড়কে যায় আর দ্রুত গিয়ে লিসার মুখ চেপে ধরে। ততক্ষণে বাকিদের কানে কথা চলে গেছে। তেমা, জিমিন, তোমরা একটু এদিকে আসো তো। জেহপের ডাকে সবাই একটু ইতস্তত বোধ করে। তারপরও তে, জিমিন, ন্যান্সি আর লিসা দেয়ালের পাশ থেকে বেরিয়ে আসে। জাংকুক বাঁকা হাসে, ইউনো মিটমিট করে হাসছে, তে তো লজ্জায় শেষ। ওকে, তোমরা যেহেতু সবটা শুনেই ফেলেছ, আর লুকোনোর কিছু নেই, তোমরা রেডি হও, কালকেই তোমাদের এঙ্গেজমেন্ট।
তিনজনই মাথা নাড়াইতে লজ্জায় শেষ। কোনো রকমে সেখান থেকে দৌড়ে পালায়। জিমিনও তের পিছু পিছু দৌড় লাগায়। ন্যান্সি কি করবে বুঝতে পারছে না, হ্যাংলার মতো ইউনোর দিকে তাকিয়ে আছে। ইউনো চোখের ইশারা করলে ন্যান্সিও ছুটে সেখান থেকে পালিয়ে যায়। রাত 12টা বাজে। তে ঘুমানোর চেষ্টা করছে কিন্তু ঘুম আসছে না। তখনই তের ফোনে টুংটাং করে মেসেজ আসে। তে ফোনটা হাতে নিয়ে দেখে জাংকুক মেসেজ করেছে। সেখানে লেখা আছে তাকে তাদের বাড়ির পাশে আম গাছটার নিচে এসে দাঁড়াতে। তে একটু ভয় পায় কিন্তু তারপরও মনে সাহস জুগিয়ে আস্তে আস্তে পা টিপে টিপে বাড়ির পিছন দরজা দিয়ে বেরিয়ে সে আম গাছের নিচে দাঁড়ায়। বাবা, বলতে হবে তো সাহস আছে, এত রাতে এই আম গাছের নিচে এসে ঠিকই দাঁড়ালি। আপনিই তো বলেছেন তাই। আমি বলেছি তো কি হয়েছে, অন্য মেয়েরা তো হলে ভয়ে এখানে আসতোই না। আমি অন্য মেয়ে না, আমি তে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, আমার তে পড়ি। এখন বলো তো তোমার কালকে কি উপহার লাগবে? উপহার? কিসের উপহার? এই যে কালকে তুমি পুরোপুরি ভাবে আমার হয়ে যাবে, সেটা সবাই জানবে, সেই জন্য আমি একটা উপহার দিতে চাইছি আর কি। আপনার যা ইচ্ছা তাই আমাকে দিন। আমার তো ইচ্ছা আমার নিজেকেই তোমাকে দিয়ে দিতে, তুমি নেবে? জাংকুকের কথায় তে লজ্জা পেয়ে যায়। সে মাথাটা নিচু করে ফেলে। জাংকুক চাঁদের আলোতে সেটা ভালোই বুঝতে পারে, তাই একটু মৃদু হাসে। তখনই তে চট করে মাথা তুলে বলে, আচ্ছা জাঙ্কুক ভাই, আপনি আমাকে কখনো তুই বলেন কখনো তুমি বলেন, বিয়ের পরে আমাকে কি বলবেন তাহলে? বাবা, সবেমাত্র এনগেজমেন্টের কথা হলো, এতেই বিয়ের পরে চিন্তা ভাবনাতে চলে গেছো? বিয়ের পরে তুমি করেই বলবো, যদি রেগে যাই তাহলে তুই করে বলবো। এটা কি ঠিক? এটাই ঠিক। আর আমি এই স্বভাব কখনোই বদলাতে পারবো না, আর বদলাতে চাইও না। আচ্ছা, আমার কোনো সমস্যা নেই। তে, একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমার না অনেক দিনের ইচ্ছা ফুলের মধু খাওয়ার। আজকে ফুল আমার সামনে আছে, আর ফুলকে নিজের করে নেওয়ার অধিকারও আমার আছে। ফুল কি রাজি আছে তার মধু আমাকে পান করতে দেবে? জাংকুকের কথার মানে তে ভালোই বুঝতে পারে। সে লজ্জায় মাথাটা নিচু করে ফেলে। তারপরও জাংকুকের এই করুণ আবেদন সে ফেলতে পারে না। সে আলতো করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাতে জাংকুক অনেক খুশি হয়ে যায় আর তের কোমর জড়িয়ে ধরে সাথে সাথে নিজের সাথে মিশিয়ে নেয়। তে মাথা তুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুকের চোখে নেশা, এক অন্যরকম নেশা। সেই নেশায় সে তেকে ডুবিয়ে মারতে সক্ষম। তে যেন কোনো একটা ঘোরে চলে যায়। জাংকুক আস্তে আস্তে ঝুঁকে তের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট স্পর্শ করে আর পাগলের মতো কিস করতে শুরু করে। প্রথমে সফটলি, পরে ডিপলি। তেও জাংকুকের ডাকে সাড়া দেয়, তাকে কিস ব্যাক করে। এভাবে কিছুটা সময় পার হয়ে যায়। জানা লাভ ইউ। তুই জানিস না আমি তোর জন্য কতটা অপেক্ষা করেছি, এখনো অপেক্ষা করছি। আমি শুধু তোকে চাই আমার জীবনে। আমি অপেক্ষা করতে করতে হাঁপিয়ে উঠেছি, আর কালকে আমার অপেক্ষার অবসান ঘটবে। সবাই জানবে যে এইতে শুধুমাত্র জাংকুকের, শুধু জাংকুকের। হ্যাঁ জাংকুক ভাই, এইতে শুধুমাত্র আপনার, আমি শুধুই আপনার। এই বলে ওরা একে অপরকে জড়িয়ে ধরে। সো গাইজ, এই গল্পটা এখানেই শেষ। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর হ্যাঁ, সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। ওকে, বাই বাই, সি ইউ লেটার।